নমস্কার প্রিয় দর্শক, বিনাপানি শিক্ষাঙ্গন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মাম্পি আজকে আলোচনা করব বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকটি। তবে নাটকটি আলোচনার পূর্বে আমাদের বেশ কয়েকটি কথা জেনে রাখা অত্যন্ত আবশ্যক। 19 শতকের একেবারে শেষ ভাগে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের আবির্ভাব ঘটে। প্রথম দিকে দ্বিজেন্দ্রলাল রায় কবিতা লেখা দিয়ে সাহিত্যে পদার্পণ করলেও পরবর্তীকালে তিনি বুঝতে পারেন নাটক রচনা করাই তার যথাযোগ্য কৃতিত্ব। সেই কারণে তিনি খানিকটা একচেটিয়া ভাবে পরপর বেশ কতকগুলো ঐতিহাসিক নাটক রচনা করলেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাটক হলো নূরজাহান নামক নাটকটি। দ্বিজেন্দ্রলাল রায় যখন নূরজাহান নাটকটি রচনা করছেন তখন তার ব্যক্তি ও শিল্পী জীবনে এক বিশাল উত্থান পতনের ঘটনা ঘটে যায়। কারণ 1903 সালে তার পত্নী বিয়োগ ঘটে। পত্নী বিয়োগের পর তার ব্যক্তি জীবনে যে বিরাট পরিবর্তন ঘটেছিল তারই সুবিশাল প্রভাব পড়েছিল এই নূরজাহান নাটকটি। এই সময়ে যেমন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, ঠিক তেমনি এই শেষ 10 বছরে তিনি রচনা করে গিয়েছিলেন তার জীবনের বিখ্যাত নাটকগুলি, যেমন নূরজাহান, শাহজাহান, মেবার পতন, দুর্গাদাস ইত্যাদি। 1908 সালে রচিত নূরজাহান নাটকের পেছনে রয়েছে এক সুবিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট। নূরজাহান হলো বাংলা সাহিত্যের প্রথম নারীকেন্দ্রিক ঐতিহাসিক ট্র্যাজেডিমূলক নাটক। এখানেই নাট্যকার দেখিয়েছেন ইতিহাসের মেহের-উন-নিসা তথা নূরজাহান চরিত্রের এক করুণ কাহিনী। এই নাটকের কাহিনী ভীষণ বড়, প্রায় 5 অঙ্গে বিভক্ত একটি নাটক। তবে এর মূল কাহিনী মূলত নূরজাহান ও জাহাঙ্গীরকে কেন্দ্র করে। এই কাহিনীর ভেতর রয়েছে অনেকগুলো উপকাহিনী, কিন্তু উপকাহিনীগুলি যে নাটকটির গতিকে কোনোভাবে থামিয়ে দিয়েছে এমনটা একদমই নয়, বরং এই উপকাহিনীগুলি নাটকটিকে সমৃদ্ধ করেছে, অলংকারিত করেছে। উপকাহিনীগুলি যেন হয়ে উঠেছে নাটকটির এক একটি অঙ্গ। এই নাটকের কাহিনীর মূলে রয়েছে সম্রাজ্ঞী নূরজাহানের উত্থান ও পতনের ইতিহাস। নাটকের উপকাহিনীগুলি এর মূল চরিত্র নূরজাহানের উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা ও তার ফলাফলকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছে। ছোট্ট করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ঐতিহাসিক চরিত্র নূরজাহান, যার পূর্বে নাম ছিল মেহের-উন-নিসা। মেহের-উন-নিসার প্রথম স্বামী ছিলেন শের খাঁ। যদিও পরবর্তীকালে জাহাঙ্গীর নূরজাহানের উপর আসক্ত হয়ে শের খাঁকে হত্যা করে নূরজাহানকে বিবাহ করেন। তো স্বামী হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নূরজাহান কিভাবে একের পর এক ভুল করেন এবং সেই ভুলের মাসুল তাকে গুনতে হয়েছিল তারই এক করুণ কাহিনী যেন দেখানো হয়েছে এই নাটকের মধ্যে দিয়ে। যাই হোক, আর বেশি ফালতু কথা বলবো না, সরাসরি আমরা নাটকের মধ্যে প্রবেশ করব। নাটকটি আলোচনা করতে গেলে আমরা দেখতে পাবো 5টি অঙ্কে বিভক্ত। প্রতিটি অঙ্কেই নূরজাহানের উপস্থিতি একদম সুস্পষ্ট। প্রথম যে অংশটা, সেখানে ঘটনার উপস্থাপনা লক্ষ্য করা গেছে। স্বামী শের খাঁর সাথে যে নূরজাহানের সম্পর্ক এবং জাহাঙ্গীরের প্রতি নূরজাহানের যে টান বা আকর্ষণ প্রবলভাবে ছিল, সেটাই আমরা এইখানে লক্ষ্য করি। তার সঙ্গে সঙ্গে খসরুর বিদ্রোহের যে কাহিনী বা উপকাহিনী, সেটাও এই প্রথম অঙ্কেই রয়েছে। এবং শের খাঁর মৃত্যু যে কাহিনীর পট পরিবর্তন ঘটাচ্ছে, সেটাও দেখা গেছে এই অঙ্কেই। অর্থাৎ কাহিনীর প্রবল একটা গতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় অঙ্কে খসরুর উপকাহিনী যেন বিস্তার লাভ করেছে।
ঠিক তেমনি খসরুর বিচার কার্যে মহাপদ খাঁর হস্তক্ষেপ, জাহাঙ্গীরের অন্য পুত্রদের উপস্থিতি বা সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং সর্বোপরি নূরজাহানের একমাত্র কন্যা লায়লার সাথে তার মায়ের এক প্রবল বিদ্রোহ এইখানেই দেখানো হয়েছে। তৃতীয় অঙ্কে দেখা গেছে শাহজাহান দাক্ষিণাত্যে যুদ্ধযাত্রা করছেন। নূরজাহানের প্ররোচনায় খসরুকে তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। দাক্ষিণাত্য যুদ্ধে খসরুর মৃত্যু ঘটছে। কৈফিয়ত চেয়ে শাহজাহানকে তলব করা হচ্ছে। খসরুর পর এবার নূরজাহান শাহজাহান ও পারভেজকে সরাবার জল্পনা করছেন, যাতে সিংহাসনের অধিকার জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র ও তার জামাতা শারিয়াতের ওপর পড়ে, সেদিকেও নজর রাখছেন নূরজাহান। ফলে নূরজাহান আস্তে আস্তে কিভাবে পতনের দিকে যাচ্ছে তা তৃতীয় অঙ্কেই দেখা যাচ্ছে। এখানে দেখা যায় পুত্র শোকে কাতর সম্রাজ্ঞী রেবারও মৃত্যু ঘটছে। তাছাড়া বিচার সভায় শাহজাহানের ব্যবহারে জাহাঙ্গীর ক্রুদ্ধ হচ্ছেন ও নূরজাহান শাহজাহানের 1 বছর কারাবাসের আজ্ঞাও দিচ্ছেন। এই নানান জটিলতায় নূরজাহান জড়িয়ে পড়ছেন এবং বাকিদেরও পতনের দিকে তিনি নিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত সূক্ষ্মভাবে নাট্যকার এই অংশেই দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ যদি বলি নাটকের রীতি অনুযায়ী নাটকের যে নাট্যদ্বন্দ্ব তা ক্রমশ ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে এখানে। তার কারণ লায়লা প্রকাশ্যে নূরজাহানকে খসরুর হত্যাকারী বলে অভিযুক্ত করছে। এখানে এসেই আমরা নাটকের চরমতম অঙ্কে পৌঁছাচ্ছি। ফলে চতুর্থ অঙ্কের গতি যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে তা এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। ক্ষমতার শিখরে উঠে নূরজাহান ক্রমশ তার শত্রু বৃদ্ধি করে চলেছে এবং লায়লার অভিযোগে নূরজাহানকে বিচারাধীন করে তাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হচ্ছে। এরপর পঞ্চম অঙ্কে গিয়ে আমরা নাটকের একেবারে পরিণত রূপ দেখতে পাবো, যেখানে বন্দী অবস্থায় নূরজাহান বিশ্বস্ত কাবুলি সেনাদের দ্বারা মহাপদ খাঁকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হন। প্রতিহিংসাবশত মহাপদ খাঁ এবার সারা রাজ্যে নির্বিচারে কাবুলি হত্যার আদেশ দিচ্ছেন। শেষে কাবুলি ওমরাহ স্ত্রীদের করুণ মিনতিতে সাড়া দিয়ে এই হত্যালীলা বন্ধ করা হচ্ছে। শেষের যে অংশ, সেখানে নূরজাহানের যে ট্র্যাজেডি তা প্রবলভাবে ফুটে উঠেছে। কারণ আমরা জানতে পারছি যে নিয়তির হাতেই যেন তার পরাজয় ঘটবে, এমনটাই লেখা হয়ে গেছে। সম্রাট রূপে শাহজাহান মনোনীত হচ্ছেন। শাহজাহান নূরজাহানের জন্য বার্ষিক 10,000 আশরাফি নির্ধারণ করছেন এবং তারই আদেশে বন্দররাজকে হত্যা করা হলো। ইতিমধ্যে বন্দররাজ শারিয়াতকে অন্ধ করে দিয়েছেন এবং শারিয়াতের পুত্রকে গলা টিপে খুনও করেন। নূরজাহান কিছুতেই এটা সহ্য করতে পারছে না, তাই শেষ অবস্থায় তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন এবং শেষে আমরা দেখতে পাচ্ছি যে লায়লা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই তার এই উন্মাদগ্রস্ত মায়ের দেখাশোনার ভার নিচ্ছে। অর্থাৎ মায়ের এই করুণ পরিস্থিতি দেখে তার একমাত্র মেয়ে লায়লা কিছুতেই চুপ থাকতে পারছে না, সে তার মায়ের পাশে দাঁড়াচ্ছে। এইভাবেই নাটকটি শেষ হচ্ছে। এই নাটকের বিষয়টা ক্রমশ সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পৌঁছানোর কাহিনী। এই কাহিনী পূর্ণতা পেয়েছে নূরজাহানের চরিত্র, তার অভিপ্রায় এবং ভাষার অভিব্যক্তির মধ্যে দিয়ে। মনে রাখতে হবে, কেবলমাত্র নূরজাহান নাটকটি নূরজাহানের কাহিনী বর্ণনা নয়, তার সঙ্গে সঙ্গে নূরজাহান যে ভুলগুলি করেছিল এবং সেটি তাকে ট্র্যাজেডির দিকে কিভাবে নিয়ে গেছে, অর্থাৎ তার মনের ভেতর যে যুদ্ধ, এটা যেন এই কাহিনীর প্রধানতম গল্প।
আসলে নূরজাহানের অন্তর্দ্বন্দ্ব দেখানোই ছিল লেখকের তথা নাট্যকারের একমাত্র উদ্দেশ্য। এই নাটকটি থেকে আমরা একটা নীতিকথা শিখতে পারি, এটাই যে কারোর কোনো ক্ষতি চাইলে উল্টে নিজেরই যে ক্ষতি হয় তা যেন এই নাটকে খুব সুন্দরভাবে নাট্যকার দেখিয়েছেন। নাটকটি রচনা করতে গিয়ে লেখককে কিছু কল্পনার আশ্রয় নিতে হয়েছে। এছাড়া ইতিহাস থেকে তুলে নেওয়া চরিত্রগুলি হলেও তিনি সাহিত্যের আকারে, আসলে এটা তো সাহিত্য, তাই তাকে সাহিত্যের আকারে ফুটিয়ে তোলার জন্য কিছু ক্ষেত্রে তাকে কল্পনার আশ্রয়ে এবং রসের দ্বারা, অর্থাৎ কোথাও হাস্যরস, করুণ রস এর মাধ্যমে উপস্থাপন করতে হয়েছে। নাটকটি রচনা করতে গিয়ে নাট্যকার ইতিহাসকে কোনোভাবেই বিকৃত করেননি, বরং এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছেন। অল্প কিছু পৃষ্ঠার মধ্যে দিয়ে তিনি এক বিরাট ইতিহাসের কাহিনীকে এখানে তুলে ধরলেন। আসলে ইতিহাস পড়তে গেলে পাঠকদের কিছুটা বিরাম নিতে হয় বা পুরোটা জানা সম্ভব হয়ে ওঠে না। সেজন্যই আমাদের সাহিত্য পড়া প্রয়োজন। আর লেখক সেটাই যেন এই সাহিত্যের মধ্যে দিয়ে করে দেখিয়েছেন। নূরজাহান নাটকটির দ্বারা অল্প বিস্তারে পুরোপুরি ভাবে নূরজাহানের কাহিনীকে তিনি তুলে ধরেছেন। ফলে পাঠককুল অতি সহজে নূরজাহানের কাহিনী জানতে পারে, বুঝতে পারে এবং অনুভব করতে পারে। তো দর্শক, আজকের আলোচনা এতটুকুই। আমি জানি না কতটা আমি বলতে পেরেছি, কারণ আমি নিজেও একজন ছাত্রী। তাও চেষ্টা করব যাতে পরবর্তীকালে আরো ভালোভাবে আলোচনা করতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সবার একটু সাপোর্ট চাই, প্লিজ আমার পাশে থাকবেন, কারণ চ্যানেলটা নতুন খুলেছি। যদি কোথাও কোনো ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমারই চলার পথটা আরো মসৃণ হবে, আমি আরো জানতে পারবো, বুঝতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।